আনন্দ দিতে, মূলত আনন্দ দিতে একটা নাটক দেখাতে। আমরা সুদূর কলকাতা থেকে এসেছি এবং এই গোটা বিষয়টা যে আয়োজন করছেন যারা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর কি করে জানা আছে? স্বাস্থ্য দপ্তর কোনটা? হসপিটাল কি স্বাস্থ্যের বিষয়, তাই তো? তা ওই হসপিটালের তরফ থেকেই ধরে নাও আমরা এসেছি। পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্য দপ্তর, তারই একটি বিশেষ প্রচারে আমরা তোমাদের কাছে এসেছি। এবং স্বাস্থ্য দপ্তর মানে নিশ্চয়ই স্বাস্থ্য বিষয়ে আছে। তোমার স্বাস্থ্য, আমার স্বাস্থ্য, আমাদের পরিবারের স্বাস্থ্য, সবার স্বাস্থ্য বিষয়টাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। এমনিতেই কথা বলে স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। তা সম্পদ তো আমরা দেখতে পাই আমাদের জমি জমা, বাড়ি গাড়ি, কিন্তু এই জমি জমা, বাড়ি গাড়ি এগুলো কি কোনো কাজে লাগবে যদি আমার স্বাস্থ্য ভালো না থাকে? নিশ্চয়ই লাগবে না, তাই না? তা সবার আগে আমাকে নিজেকে ফিট রাখতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে, নিজেকে বিভিন্ন রোগ থেকে বাঁচাতে হবে। এটাই হচ্ছে মূল লক্ষ্য আমাদের। সেইটা যদি ঠিক থাকে, বাদ বাকি সব কিছু কিন্তু এমনি এমনি হয়। তা সেই বিষয় নিয়ে আমাদের ছোট্ট পথনাটক, আমরা সময় বেশি নেব না তোমাদের সামনে, একটা ছোট্ট নাটক দেখাবো। সেই নাটকের মাধ্যমেই আমরা আমাদের মূল বিষয়টা তোমাদেরকে বোঝাবো। আচ্ছা, সবাইকে গুড আফটারনুন। এখানে স্যার তো সবটাই বললেন। এই অনুষ্ঠানটা মূলত কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আমরা আজকে এইচআইভি নিয়ে একটা অ্যাওয়ারনেস দেবো। ওনারা বললেন যে তোমাদের সবাইকে যে নাটকের মাধ্যমে একটা তোমাদেরকে একটা আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। আশা করি আমরা জানি এইচআইভি কি, তাই তো? আর যতটুকু যার জানা নেই, আমি আর এই নিয়ে বিশেষ কিছু বলবো না। এইচআইভি নিয়েই আমরা কাজ করছি। কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটি এইচআইভি নিয়ে কাজ করছে হুগলি জেলায়। সমস্ত হুগলি জেলায় আমরা এইচআইভি নিয়ে অ্যাওয়ারনেস দিচ্ছি, ক্যাম্পেনিং করছি। আজকেও আমাদের রিসেন্ট সাবসেন্টারে একটা ক্যাম্প চলছে। তার সাথে আমরা তোমাদের কাছে এইচআইভি নিয়ে কিছু ধারণা তুলে ধরতে, কিছু ভুল ধারণা, কিছু সঠিক ধারণা, সেটা নাটকের মাধ্যমে আজকে বোঝাবেন। আমাদের সাথে দাদারা আছেন। আশা করি সবাই উপভোগ করবেন আজকের প্রোগ্রামটা। ধন্যবাদ জানিয়ে শুরু করছি। কোন কোন ক্লাস আছে এখানে? 9 আর 10। আচ্ছা, মানে তোমার বড় ছেলে মেয়েরা আছে এখানে। ঠিক আছে, তো আমরা বেশি কথা না বলে আমরা আমাদের মূল জায়গায় চলে যাই। দিদি বললেন যে কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটি এবং হেলথ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে এখানে আমরা এসেছি। আর এখানে ক্যাম্প চলছে। দিদি বললেন এটা ক্যাম্প স্বাস্থ্য শিবির হচ্ছে। তো তোমরা চাইলে সেখানে গিয়ে তোমাদের স্বাস্থ্য পরীক্ষা, রক্ত পরীক্ষা করিয়ে আসতে পারো। ফ্রিতে, বিনা পয়সায় হচ্ছে, কোনো টাকা পয়সা তার জন্য দিতে হবে না এবং রিপোর্টও অল্প সময়ের মধ্যে পাওয়া যাবে। তো আমরা শুরু করি নাকি? আচ্ছা, শুরু করছি। বেশি কথা না বলে হাসি মজার মধ্য দিয়ে খুব সহজভাবে, আমার খুব জটিল কিছু ভাবার দরকার নেই কোনো। আমরা এখানে তোমাদের পড়াতে আসিনি। আমরা তোমাদের মজা আনন্দের মধ্য দিয়ে এইচআইভি কি, কিভাবে ছড়ায়, কিভাবে ছড়ায় না, এখান থেকে বাঁচতে গেলে কি কি করবো আমরা, সে কথাগুলো আমরা বলবো। কারণ তোমরা বড় হচ্ছ, স্কুল জীবন পেরিয়ে কলেজ, তারপর তোমরা চাকরি বাকরি বা যে ব্যবসা বা কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার তোমরা হবে, মানে তোমাদের কর্মক্ষেত্রে ঢুকবে। এখন যদি তোমরা এই ব্যাপারগুলো সচেতন থাকো, পরবর্তীকালে তোমাদের এটা নিয়ে খুব একটা সমস্যা হবে না। তো আসো, আমরা শুরু করছি আমাদের আজকের ছোট্ট একটি পথ নাটকের অনুষ্ঠান। নাটকের নাম অঙ্গীকার। শুরু হচ্ছে নাটক অঙ্গীকার। আজকের নাটক অঙ্গীকার। শ্রেষ্ঠাংশে 1 নয়, 2 নয়, 1.5 ব্যাটারি। সঙ্গে আছেন দুষ্টু মিষ্টি নায়িকা সায়রা বানু। আরো আছেন চড়কতলার জ্ঞানী দাদা সাইন দাদা। শুরু হচ্ছে নাটক অঙ্গীকার। অঙ্গীকার, অঙ্গীকার।
কত দূর? এই ধরো আধখানা লেবু বিস্কুট খেতে খেতে চলে যাওয়া যায়। তাহলে তুমি তোমার রাস্তা দেখো। আমাকে তোমার কুড়মুড়ে খাস্তা বলে মনে হচ্ছে। প্রেমের কথায় আমার বড় লজ্জা হয়। ফাগুন, তোমার জীবনে আমি ফাগুন। ফাগুনের মোহনায় মন্মতানো মোহনায় রঙিন বিভোরে সাক্ষর আকাশের তাল্লালা। চুমুকে গাল লাল করতে চাইছো? বিন্দু আমাকে মারলে কেন? আমি কি অপরাধ করেছি? আমার বাড়িতে একটা চরম বিপদ। কিসের বিপদ? আমায় বলো সুন্দরী। এটা কি করে শুনলে বলো দেখি। কানের গোড়ায় তুমি মারলে যেই, এই কানের খোল সরল সেই। শুনছি এখন সব, কান এখন সব। আমার এত বড় উপকার করলে, তোমার বিপদে আমাকেও পাশে পেলে। খুলে বলো দেখি। ঘটনাটা কি? তার জন্য তো আমি আছি সুন্দরী। দিদির আমার বিয়ে হয়েছে বছর দুয়েক হলো। বেশ ছিল বেশ ভালো। সেবার যখন জামাইবাবু বিদেশ থেকে এলে, তারপরে যে কি হলো, দিদি আমার কেমন যেন শুকিয়ে যেতে লাগলো। খায় না কিছু, ওতে মন বসে না কাজে। এর মধ্যে দিদির পেটে আবার বাচ্চা চলে এলো। দিদির শুকনো মুখটি দেখে কি যেন সব বলছে লোকে। লোকের কথায় কি আসে যায়? ব্যাপারটা আমি দেখছি। আমি আর পারছি না গো, পারছি না। এই তেল ব্যাটারি যখন আছে, তখন তো তোমার কোনো চিন্তা নাই। আমি এমন এক সমাজ চাই, এমন এক দেশ চাই, যেখানে আগামীর ভবিষ্যৎ ছোট ছোট শিশুরা সুন্দরভাবে বেড়ে উঠবে। তারা কেউ রোগে ভুগবে না, রোগ নিয়ে তারা বাড়বে না, রোগ নিয়ে জন্মাবে না। এমন এক সমাজ চাই যেখানে শিশুরা সুস্থ সুন্দরভাবে হেসে খেলে বেড়াবে আমাদের ভারতের মাটিতে। সেই দেশ কবে হবে, আমার স্বপ্ন কবে সফল হবে আমি জানি না। আমি অপেক্ষা করছি সেই দিনে, যেদিন আরে বাবা দেশের ব্যাটারি যে কি খবর। সরিতা, আমি এসে গেছি। বেরবো, কোথায় গেলে গো? তোমার কে এলো সঙ্গে? আমার সঙ্গে আছে আমার বিয়ে।
ওরে বাবা কি হ্যাঁ, একটু অমিতাভ বচ্চনের মতো লম্বা, সে দেখতে পাচ্ছি কিন্তু ও আমার কি? জিসকি বিবি লম্বি। হ্যাঁ, ওই জন্য। ওকে আমি করবো বিয়ে। বাবা 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 খুব ভালো কথা তো, বিয়ে করবে তো আমি দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ের ব্যবস্থা করে দেবো, চিন্তা কিছু নেই। হ্যাঁ, ওকে আমি ভালোবেসে ফুলুটি বলি। আচ্ছা যাই বাবা 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 বলছি যে সবিতা ওর সমস্যায় পড়েছে। কি সমস্যা? সমস্যা হচ্ছে ওর মা খুব না মানামানি, ওর দিদির খুব শরীর খারাপ। শরীর খারাপ? কেন, কি হচ্ছে দিদি? মানে দিদির তো সত্যি একটা সুন্দর শিশু সন্তান হবে। বাচ্চা হবে? হ্যাঁ। আরে বাচ্চা হবে তো ভালো কথা তো। হ্যাঁ, ভালো কথা, আমিও তো সেটাই বলছি, ভালো কথা, কিন্তু দিদি প্রায় অসুস্থ থাকছে গো। হঠাৎ জ্বর আসছে চলে যাচ্ছে, জ্বর আসছে চলে যাচ্ছে, এই যে বারবার ধরে হচ্ছে না, ওরকম ভয় পেয়ে ও আচ্ছা আচ্ছা, ওর দিদি মানে ওর তো আচ্ছা আচ্ছা, তোমার জামাইবাবু তো বাইরে কাজ করে না? হ্যাঁ। মাঝে মধ্যে ছুটিতে আসে? হ্যাঁ, লরি যায়, লরি। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও এই তোমার, আচ্ছা এই তোমার দিদির যে বাচ্চা হবে স্বাস্থ্যকেন্দ্রের কাটফাট করিস? এই স্বাস্থ্যকেন্দ্র কাকে বলে? আরে হেলথ সেন্টার। ও, করিস? এই বলছি করাইনি গো। সে কি, আরে জানো না? আরে বাবা, মায়েরা গর্ভবতী হলে যত তাড়াতাড়ি সম্ভব স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে নামটা লেখাতে হয়, আর তার সঙ্গে তারপর অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, এগুলো করাতে হয়। তার মধ্যে তো একটা বড় পরীক্ষা হচ্ছে HIV পরীক্ষা করাতে হয়। এবিসিডি পরীক্ষা? আরে HIV ও, না বলছিলেন যে এইসব পরীক্ষা করতে তো অনেক খরচাপাতির ব্যাপার আছে। কোনো খরচা লাগে না, পুরো ফ্রিতে বিনা পয়সা এখানে HIV পরীক্ষা করা হয়, আর রক্তের রিপোর্টও গোপন থাকে। দেখো দেখো, ব্যাপারটা হচ্ছে গর্ভবতী মায়ের যদি HIV থাকে, তার পেটে যে বাচ্চাটা আসছে, যে এখনো পৃথিবীর আলো দেখেনি, তার শরীরে HIV ঢুকে যেতে পারে। কি বলছি গো? হ্যাঁ, মানে বাবা বাচ্চার মধ্যে ওইটা ঢুকে যাবে? হ্যাঁ, তাই যেটা, তার জন্য কি হচ্ছে বাবা, যদি পরীক্ষা করে ধরা পড়ে মায়ের HIV আছে, তাহলে বাচ্চাটার যাতে না হয় সেই ব্যবস্থা আছে, চিকিৎসার ব্যবস্থা আছে। আরে আমাকে বলো দেখি, এই যে কি বলছে HIV, হ্যাঁ, HIV HIV শরীরের মধ্যে ঢোকে কিভাবে? এটা একটা ভালো কথা বলেছো। ওই যে এক নম্বর কারণ বললাম, যে গর্ভবতী মায়ের থেকে তার সন্তানের শরীরে ঢুকে যেতে পারে। আচ্ছা। দু নম্বর কারণ হচ্ছে অপরিশোধিত সুচ বা সিরিঞ্জের মধ্য দিয়ে HIV আমাদের শরীরে চলে আসতে পারে। আরে অপরিশোধিত মানে শোধন করা নয়, এমন সুচ বা, মোদ্দা কথা হচ্ছে একই সিরিঞ্জে যদি অনেকে মিলে ইনজেকশন নেয়, তাহলে সেখান থেকে HIV ছড়াতে পারে। কিন্তু তো হসপিটালে সেটা হয় না, দিদিমণিরা একবার প্যান্ট করে ঢুকিয়ে দেয়, এবার পেলে মুটুক করে নিয়ে নেয়। তার জন্যই এটা করতে হয়। একটি সিরিঞ্জে একজন একবার ইনজেকশন দেওয়ার পর সেটাকে ভেঙে ফেলে দিতে হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওর মধ্যে কি সব ঢুকে? এই দেখো, অনেকেই যে ড্রাগের নেশাভান করে, ইয়াং ছেলে মেয়েরা, তো তারা একটি সিরিঞ্জ দিয়ে অনেকেই মিলে নেশা করে। সেখানে একজনের শরীরে যদি HIV পাওয়া যায়, তার বাকি সবার শরীরে ঢুকে যেতে পারে। তার মানে রক্তের মাধ্যমে ঢুকে পড়ছে। হ্যাঁ, এটা তো গেল সুসিরিঞ্জের মধ্য দিয়ে। তারপর হচ্ছে রক্ত। রক্ত? হ্যাঁ, ধরো কোনো তুমি যদি অপরীক্ষিত রক্ত ব্যবহার করো, তাহলে সেখান থেকে তোমার HIV হতে পারে। এই রক্ত পরীক্ষা কি করবে? রক্ত কি গরম ভালো করে ফুটিয়ে নেবে? রক্ত কি ফোটানো যায়? ফোটানো, দেখো ব্যাপারে যে তোমার কোনো অ্যাক্সিডেন্ট হলো বা অপারেশন হলো, ডাক্তারবাবু বললো রক্ত লাগবে। আমার রক্ত ফুলু দেবে, ফুলুনি দেবে তো? হ্যাঁ, ফুলি দেবে। ফুলির রক্ত কি পরীক্ষিত রক্ত? না, সেটা কি ফুলু পরীক্ষিত? তবে আরে কার শরীরে কি রোগ আছে আমরা জানি, রক্ত পরীক্ষা না করলে ধরা পড়বে না। তাই রক্ত নেবার প্রয়োজন হলে আমরা কোথা থেকে নেব? ব্লাড ব্যাংক থেকে নেব। সরকার বা সরকার অনুমোদিত ব্লাড ব্যাংক থেকে আমরা রক্ত নেব। সেই রক্ত হচ্ছে HIV টেস্টেড। আচ্ছা, সেখানে সেই রক্ত দিলে যার মধ্যে HIV থাকবে না, মানে কোনো টেনশন থাকবে না। না। আচ্ছা, বুঝে গেছি। বুঝতে পারলে? তো এই হলো 3টে কারণ বললাম। আর আরেকটা বলছিলে 4টে কারণ। হ্যাঁ, আর একটা কারণ, যেটা যেই কারণে বেশিরভাগ মানুষের শরীরে এই HIV ছড়াতে পারে, বুঝতে পারলে? সেটা হলো অসুরক্ষিত যৌন সম্পর্ক। আচ্ছা, বুঝতে পারলে? অসুরক্ষিত যৌন সম্পর্কের মধ্য দিয়ে, এই ধরো অনেকে বাইরে বাইরে থাকে, কেউ চাকরির উদ্দেশ্যে, কেউ বিভিন্ন জীবিকার সন্ধানে বাইরে বাইরে যায়, সেখানে গিয়ে তারা অসুরক্ষিত যৌন সম্পর্কে যদি কেউ লিপ্ত হয়, আচ্ছা, সেখান থেকে কিন্তু HIV আমাদের শরীরে প্রবেশ করতে পারে। তাই সুরক্ষিতভাবে যৌন সম্পর্ক অর্থাৎ কন্ডম বা নিরোধ ব্যবহার করতে হয়। তাহলে
এর মধ্য দিয়ে এইচআইভি আমাদের শরীরে পৌঁছবে না। মূলত তার মানে বুঝতে পারলাম রক্তের ভেতর দিয়েই কিন্তু ওটা ছড়াবে। তাহলে যে আমাদের গায়ের মোড়ল বলে যে যে যার ওই এইচআইভি রয়েছে তাকে এক ঘরে থাকা যাবে না, এক বাসনে খাওয়া যাবে কে না, বলেছে? আমাদের গায়ের মোড়ল বলে। ভুল বলেছে, জানে না তাই বলেছে। আরে বাবা, এইচআইভি ছোঁয়াচে নয়, এই 4টি কারণ ছাড়া এইচআইভি কোনোভাবে ছড়ায় না। হ্যাঁ, আরে এইচআইভি আক্রান্ত ব্যক্তির সাথে হাতে হাত মেলালে, কাঁধে কাঁধ মেলালে, এক থালায় খাবার খেলে, এক জামা কাপড় ব্যবহার করলে, এক পায়খানা বাথরুম ব্যবহার করলে, এক কুয়োর জল ব্যবহার করলে এইচআইভি ছড়ায় না। এ বাবা, আমাদের গায়ের রতনকে তো ওই করে গা থেকে ছাড়িয়ে দিল, জানো? সে কি? ওর ঘরের লোক তো পর্যন্ত রতনের সঙ্গে দেখা করতে দিল না। সে কি? হ্যাঁ, আরে বাবা, তুমি জানো এখন এইচআইভি অ্যাক্ট বেরিয়েছে, এইচআইভি আইন। সেই আইনের বলে কেউ যদি এইচআইভি আক্রান্ত ব্যক্তিকে শারীরিকভাবে বা মানসিকভাবে কোনো রকম নিগ্রহ করে থাকে, হ্যাঁ, তার জন্য শাস্তি আছে, জেল, জরিমানা দুটোই হতে পারে। জেল আর জরিমানা দুটোই হতে পারে। জেল, জরিমানা দুটোই হতে পারে। ও, তার মানে ব্যাপার মানে পুলিশে ধরে নিয়ে চলে যাবে মানে হ্যাঁ, জেলার প্রত্যেক জেলায় আছে সিওমইচ আছেন, সিওমইচ এর নোডাল অফিসার। তার কাছে যদি অভিযোগ করে কেউ, তাহলে তার জেল, জরিমানা দুটোই হতে পারে। এটা একটা ভালো। দেখো সত্যি তো একটা মানুষকে ছুঁড়ে যদি এই রোগ না ছড়ায় তাহলে সেই মানুষকে তো দূরে রাখা তো কোনো মানেই হয় না। দেখো, একটা রোগ এইচআইভি একটা এমন জীবাণু, চালাক জীবাণু। এরকম ও কিন্তু অন্য কোনো ভাবে ঢোকে না, এই 4টে কারণের জন্য অপেক্ষা করে বসে থাকি। তাই আমরা যদি এই 4টে কারণ থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে পারি, হ্যাঁ। কোনোভাবে এইচআইভি আমাদের শরীরে প্রবেশ করবে না। আচ্ছা, তাহলে এই বিষয়ে আমাদেরকে আরো বেশি কঠিন হতে হবে, আমাদেরকে আরো বেশি সতর্ক থাকতে হবে। তার আগে তোমাদের একটা কথা আছে, তোমরা তো বিয়ে করবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যালো, তোমরা তো বিয়ে করবে। হ্যাঁ। তো বিয়ে করার আগে তোমরা কিন্তু তোমাদের এইচআইভি পরীক্ষাটা করিয়ে নেবে। না, আমরা তো ঠিক আছে। ঠিক আছে বললে হবে, বাইরে থেকে সুস্থ। দেখো, এইচআইভি আর যদি ধরো এইচআইভি যদি কারো ধরাও পড়ে, ভয়ের কিছু নেই, চিকিৎসা আছে, নিয়মিত চিকিৎসা। ওই তোমার সরকারি হসপিটালে আইসিটিসি আছে, সেখানে গিয়ে এইচআইভি বিনামূল্যে পরীক্ষা করা যায়। রক্তের রিপোর্ট গোপন থাকে, তোমাকে ছাড়া সেই রিপোর্ট কাউকে জানাবে না। আর যদি আমার হয়ে যায় তখন? চিকিৎসা আছে বললাম তো। এই যেমন ধরো সুগার, প্রেশার, যেমন বলে কি করি, ওষুধ খাই। সারা জীবন ওষুধ খেতে হয়। এইচআইভির ক্ষেত্রেও তাই, যদি ধরা পড়ে সারা জীবন আমাদের ওষুধ খেতে হবে নিয়ম মেনে। ও, তার মানে ওষুধ খেলে আমি কি আমার কাজকর্ম করতে পারবো? সব কাজকর্ম করতে পারবে। তার মানে আর 5টা রোগের মতো এটাও তাই? একদমই, আর 5টা রোগের মতোই তুমি সুস্থভাবে বাঁচতে পারবে। লোকে খালি তো ভয়, কিন্তু উল্টা না খালি ভয়। দেখো তো, কিন্তু কেউ যদি চিকিৎসা না করে, রক্ত পরীক্ষা না করে, তার চিকিৎসা হবে না। আর চিকিৎসা না হলে এইচআইভি কিন্তু একদিন এইডসে পরিণত হতে পারে। আর এইডস যদি হয়ে যায়, এইচআইভি হচ্ছে ভাইরাসটা, আর এইডস হচ্ছে রোগ। তারপর যদি এইডস হয়ে যায়, তাকে বাঁচানোর কোনো ওষুধ কিন্তু নেই। কাজেই রক্ত পরীক্ষাটা আমাদের করাতেই হবে। এগুলো শোনো না, আমাদের বিয়ে না আর কেউ আটকাতে পারবে না। আমরা তাকে রক্তটা করে এই তো সাব সেন্টারে হচ্ছে, হেলথ সেন্টারে হচ্ছে, রক্ত পরীক্ষা আজকেই হচ্ছে। আজকে যাও, বুঝলে তো? উলু, I love you. আমাদের বিয়ে কেউ আটকাতে পারবে না। শুরু করে কি করছিস? এটা কি হলো? এই মুখোশ খুলে ফেলে তুই। শিরা ফুলুরি হয়ে গেল কচুরি। আচ্ছা, ঠিক আছে, চল, নিজে দেবো। এইভাবে হয়? হ্যাঁ? বুড়ো হাবড়া সামনে আসলে ফিলিং হয়? ঝামেলা করিস না, ঝামেলা করিস না, আমার সঙ্গে প্রেমের নাটক আছে। আচ্ছা, ঠিক আছে, ও সব পরে হবে। আগে চল, আগে রক্তটা পরীক্ষা আমরা সবাই মিলে করে দিই। আর সবাইকে বলি, রক্তটা পরীক্ষা মানে এইচআইভি স্ট্যাটাসটা সবার জানতে হবে। হ্যাঁ, আর সবাইকে আমরা ভালো করে বোঝাতে যাবে তো। সবাইকে কি বলবো আমরা? আসুন না, আমরা সবাই মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এইচআইভি মুক্ত সুস্থ সমাজ গড়ে তুলি। ধন্যবাদ। কারোর কোনো প্রশ্ন আছে? কারোর এইচআইভি নিয়ে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। কেউ করবে কোনো প্রশ্ন? বা আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারবে তো তোমরা? আমরা এই নাটকের মধ্যে দিয়ে যা কথাগুলো বললাম, সে কথাগুলোর উপর বেস করেই আমরা কোশ্চেন করবো তোমাদের। আশা করি তোমরা পারবে। যে জানবে সে হাত তুলবে,
আমরা ডেকে নেব। আচ্ছা, আমরা এই নাটকের মধ্য দিয়ে একটি জীবাণু নিয়ে কথা বললাম। সেই জীবাণুটা কি? নাম কি? ফিরদৌস মোল্লা। ফিরদৌস, বলো। এইচআইভি জীবাণু। এইচআইভি নিয়ে কথা বললাম। খুব ঠিক বলেছো, জন্য জোরে হাততালি। আমরা বললাম নাটকের মধ্য দিয়ে এইচআইভি 4টি কারণে হয়, তাই তো? তার মধ্যে যে কোনো একটি কারণ কে বলতে পারে? আগে হাত তুলেছিল, চলে চলে চলে। নাম বলো। কল্লোল চক্রবর্তী। বলো যে একটি কারণ বলো, তার মধ্যে 4টির মধ্যে। অসুরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমে ছড়াতে পারে। ঠিক বলেছো, জন্য জোরে হাততালি। আর আচ্ছা, মেয়েদের থেকে এবার আশা করবো একটি উত্তর আসবে। এবার একটি বলেছে, আরো 3টে পড়ে রয়েছে, তার মধ্যে আরেকটি কে বলতে পারে? মেয়েরা কেউ পারবে না? সবাই লজ্জা পাচ্ছে নাকি? কোথায়? চলে এসো, চলে এসো, চলে এসো। তোমার নাম বলো। একদম ঠিক বলেছ, জন্য জোরে হাততালি। একটি সিরিঞ্জ একের বেশি মানুষ যদি আমরা ব্যবহার করি, সেখান থেকে এইচআইভি ছড়াতে পারে। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন করছি, আমি এইটা কথাটা বলে দিতে, কিন্তু আমরা পারো কিনা বুদ্ধির প্রশ্ন। মশার কামড়ে কি এইচআইভি ছড়ায়? কি? হ্যাঁ হ্যাঁ, ছড়ায় না। মশার কামড়ে এইচআইভি ছড়ায় না। মশার কামড়ে কি ছড়ায়? ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, ফাইলেরিয়া, এইসব রোগ হয় মশার কামড়ে। এইচআইভি হয় না। কাজেই এই ধারণাটা ভুল। আচ্ছা, আর একটা প্রশ্ন। এইচআইভি মানে আমার যদি এইচআইভি যদি হয়, ধরা পড়ে, তা আমাকে যদি কেউ ছুঁয়ে দেয়, তার কি এইচআইভি হয়ে যাবে? এইচআইভি হবে না, কারণ এইচআইভি ছোঁয়াচে নয়, এভাবে ছোঁয়াচে নয়। ছড়ায় কেবলমাত্র এই 4টি কারণে, এছাড়া অন্য কোনোভাবে এইচআইভি ছড়ায় না। আচ্ছা, আর আমরা নাটকের মধ্যে যে আরেকটা কথা বলেছি, এইচআইভি অ্যাক্ট বা আইন, সেই আইনে কি বলা আছে? কে পারবে? না, যারা বলেনি আরেকজনকে বলুন, যারা একই লোক বললে হবে। কি বলা আছে অ্যাক্টে? কে পারবে? তুই তো বললি, আর কেউ নেই? আচ্ছা, দেখি তুই বল। সবাই লজ্জা পাচ্ছে নাকি? বল। এইচআইভি আক্রান্ত কোনো রোগীকে যদি মানসিক অত্যাচার করা হয়, তাহলে তার জন্য আইন আছে যে তাকে পুলিশে দেওয়া হবে এবং তার জেল হতে পারে এবং জরিমানা হতে পারে। জেল বা জরিমানা দুটোই হতে পারে, সেই আইন আছে। থ্যাংক ইউ, খুব ভালো করে শুনেছি। তো বোঝা গেল, এইচআইভি দিয়ে অহেতুক একসময় ধারণা ছিল এইচআইভি হওয়া মানে জীবন শেষ, আর কিছু করার নেই, আর বাঁচবে না। এখন কিন্তু তা নয়। এইচআইভি একেবারেই একটি সাধারণ রোগ, যদি আমি সময় মতো রক্ত পরীক্ষা করাই, সময় মতো চিকিৎসা করি। না করলে এইচআইভি তখন মারাত্মক হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, আমাদের সঙ্গে তো আছে কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটির মানুষেরা আছেন, তারা আছেন, দিদিরা আছেন। আমি দাদাকে বলছি, আজকে আমরা এসেছি কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটি থেকে। এই কর্ণসুবর্ণটা কোথায় জানা আছে? জানো তোমরা কেউ? জানো না? পড়েননি? শশাঙ্কের রাজধানী, শশাঙ্কের রাজধানী। হ্যাঁ, সেটা কোথায় জানো কেউ? এটা মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদেই আমার বাড়ি।
শশাঙ্কের রাজধানীর পাশেই আমার বাড়ি। আমরা এই অর্গানাইজেশনটা করেছি 2006 সালে। মূলত মানুষের পিছিয়ে পড়া এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকের এই প্রোগ্রামটায় খুব তাড়াতাড়ি করার জন্য এই স্কুল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ, পাশাপাশি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে আমাদের ডিআরপি চন্দ্রিমা সরকারের যিনি রাইয়া আছেন ওনাকেও অসংখ্য ধন্যবাদ। কারণ আমি জানতামই না যে আজকে এই প্রোগ্রামটা হবে এখান থেকে। আর ছোট্ট একটা বিষয় নিয়ে বলছি যে আমাদের আরেকটা বিশেষ কাজ, সেটা হচ্ছে মাইগ্রেশন লেবার। তোমাদের কেউ না কেউ বাইরে কাজ করে, বাবা মা দাদা কেউ না কেউ বাইরে কাজ করে। বিশেষ করে যদি দেশের বাইরে কাজ করে, সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতারে, তাহলে সেখানে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ে তাহলে আমাদের কন্ডিশনাল ওয়েলফেয়ার সোসাইটির সাথে যোগাযোগ করবে। তোমাদের হেডমাস্টার সাহেবের কাছে আমার ফোন নাম্বার দেওয়া আছে। কারণ হুগলি থেকে রিসেন্ট কয়েকটা ঘটনা ঘটেছে যেগুলো আমরা রেস্কিউ করেছি। একটা হয়েছে কুর্তিপাড়া, একটা হয়েছে চণ্ডীতলার বেগমপুর, আর একটা হয়েছে ভদ্রেশ্বর। এরা দুবাই বা কুয়েত বা কাতারে গিয়েছিল, সেখান থেকে ফিরে আসতে পারছিল না। কেন ফিরে আসতে পারছিল না সেই সব বলতে গেলে অনেক সময় লাগবে, তাই সেই সবে আসছি না। যদি বাইরে গিয়ে কেউ অঘটনে মারা যায় সেক্ষেত্রেও আমরা ফ্রি অফ কস্টে সহযোগিতা করি। শুধু মুর্শিদাবাদ নয়, আমরা সুদূর উত্তর দিনাজপুর, এই আলিপুরদুয়ার, আর এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা। আমি শুধু আলিপুরদুয়ারের একটা ঘটনা বলছি। আলিপুরদুয়ারের একটি মেয়ে, বয়স 28। কত বললাম? 28। সেই মেয়েটি দার্জিলিংয়ে একটা মেয়ের সাথে আলাপ হয় এবং তাকে প্রলোভন দেয় যে দুবাইয়ে একটি যদি কাজ পাওয়া যায় তাহলে 50,000 টাকা মাসে বেতন। সেই মেয়েটি দেখতে সুন্দর, যার জন্য যে অফার দিয়েছে সে বেছে বেছে সেই মেয়েটাকে অফার দিয়েছে। এরপরে বাবা মাকে না জানিয়ে দীর্ঘ 3 মাস ধরে সেই মেয়েটির সাথে যোগাযোগ রেখে চলেছে। তারপরে কী হয়েছে, সেই মেয়েটাকে দুবাই নিয়ে গিয়েছে। তার পাসপোর্ট, ভিসা, প্লেনের টিকিট সমস্তটাই ওই দার্জিলিংয়ে থাকা মেয়েটি করে দিয়েছে। যখন সে দুবাইয়ে যায় 12 দিন পর দেখা যাচ্ছে যে তাকে যে কাজে প্রতিশ্রুতি দিয়েছিল সেই কাজ কোনোটাই করছে না। তখন তার কাছে ফোন নাই, পাসপোর্ট নাই, ভিসা কপি নাই, বাড়ি ফিরতে পারছে না। কী করবে? কোনোভাবে সে একটা ফোন চুরি করে সে তার বাড়ির মাকে জানায়। তার মা ছুটে যায় আলিপুরদুয়ারের বীরপাড়া থানায়। বীরপাড়া থানার ওসি টেনশনে পড়ে যায় যে কী করে এই মেয়েটাকে উদ্ধার করা যাবে। তার কারণ প্রত্যেকেরই একটা লিমিট আছে। তোমরা যে স্কুলে পড়ছো সেই স্কুল ছাড়া তোমরা যদি অন্য স্কুলে যাও তোমাদেরকে ক্লাসে ঢুকতে দেবে না। তেমনি একটা থানা যখন বাইরে কোথাও কাজ করবে তখন তারও ওনাদের একটা রেস্ট্রিকশন আছে। তখন ওই ওসি সাহেব চলে যায় অ্যাডিশনাল এসপি অসীম খানের কাছে। অসীম খান পরিষ্কার করে বলে দেন যে আপনি তাড়াতাড়ি মুর্শিদাবাদের মতিউরের সাথে যোগাযোগ করুন। তাই বীরপাড়া থানার ওসি আমাদের সাথে যোগাযোগ করে। আমরা মাত্র 3 দিনের মধ্যে দুবাই থেকে সেই মেয়েটাকে উদ্ধার করে নিয়ে আসব। এবার মোড় ঘুরল অন্যদিকে। কীরকম? সকালবেলায় দিল্লি থেকে ফোন করে জানালে আপনাদের মেয়েটাকে হায়দ্রাবাদে পৌঁছে দেওয়া হয়েছে। হায়দ্রাবাদ থেকে বিকেলের মধ্যে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছাবে। আমি পরিবারকে খবর দিয়ে দিলাম। পরিবার বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে গিয়েছে 3টের সময়। পাশাপাশি কয়েকটা রিপোর্টার নিয়ে গিয়েছে। আর অন্য একটা সংগঠন পৌঁছে গেছে সেখানটায়, গিয়ে একটা ভিডিও করে ফেসবুকে পোস্ট করেছে, মেয়েটাকে আমরা উদ্ধার করলাম। এবার এই ঘটনাটা যখন রিপোর্টাররা জানতে পারলো যে না এই মেয়েটা উদ্ধার করেনি, সঙ্গে সঙ্গে অ্যাডিশনাল এসপি অসীম খানকে জিজ্ঞেস করে
যে ঘটনাটা কী। অসীম বলেছেন যে যা করেছে মুর্শিদাবাদ থেকে করেছে, আমরা শুধু সহযোগিতা করেছি। আমরা এয়ারপোর্ট থেকে বীরপাড়া লঙ্কাপাড়া চা বাগানে নিয়ে এসেছি। তাই তোমাদের বলার এটাই, তোমাদের বয়স কম, কোনো প্রলোভনে পা দেবে না। কোনো কিছু মনে হলে সঙ্গে সঙ্গে তোমাদের বাবা মা পাশাপাশি তোমাদের স্কুলের টিচারের সাথে সহযোগিতা নেবে। এই বলে আজকে প্রোগ্রামটা এখানে শেষ করছি।